ভোটের আগে নির্বাচনী বন্ড বিতর্কে দাবি প্রধানমন্ত্রীর। इलेक्टोरल बॉन्ड थे तो आपको ट्रेल मिल रहा है मनी का कि किस कंपनी ने दिया, कैसे दिया, कहां दिया। अब उसमें अच्छा हुआ बुरा हुआ वो विवाद का विषय हो सकता है। कुल देश में 3000 कंपनियों ने इलेक्टोरल बॉन्ड दिए हैं। निर्वाचनी बॉन्ड इश्यूते प्रधानमंत्री के पाल्टा आक्रमण राहुल गांधी। जो सीबीआई का उन पे इंक्वायरी हो रही थी वो हटाई गई। दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन स्कीम है और इसके मास्टरमाइंड नरेंद्र मोदी जी हैं। এখনো পর্যন্ত যা হয়েছে সেটার ট্রেলার। কাউকে ভয় দেখানোর রাজনীতিতে বিশ্বাসী নই, দমনপীড়নের রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি সরকার। ভোটের আগে দাবি নরেন্দ্র মোদীর। मैंने ज्यादा से ज्यादा करने का प्रयास किया है, सही दिशा में जाने का प्रयास किया है, फिर भी बहुत कुछ है जो मुझे अभी भी करना है। और इसलिए मैं कहता हूं जो हुआ है वो ट्रेलर है, आपको अच्छा लगा है, लेकिन मैं बहुत अधिक करना चाहता हूं। নরেন্দ্র মোদী বিরোধী স্বর সহ্য করতে পারেন না। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। कि देश में आज तो कोई आवाज नहीं है ना, विरोधी पार्टी का जो आवाज है उसको मोदी ने छीन लिया। किसी को आवाज करना नहीं आता। রোজভ্যালি কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআই ও ইডিকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দেওয়া হয়, শিলিগুড়িতে এসে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। जो राष्ट्र विरोधी ताकतें हैं, जो महिलाओं के प्रति अत्याचार भी करते हैं, जो भ्रष्टाचार भी करते हैं, इन सबको संरक्षण कहीं पर मिलता है तो ममता बनर्जी जी की नाकतले पश्चिम बंगाल में मिलता है। বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কথা বলছেন অনুরাগ ঠাকুর। পাল্টা দাবি শশী পাঁজার। তিনি হয়তো নিজে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কথাটা বলছেন, কিংবা আসল বাস্তবটা কি সেটা জানেন না। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকর্ণার সঙ্গে রয়েছে আমি কুসুমিতা। ইলেকট্রাল বন্ড ফের কিন্তু একেবারে সংবাদ শিরোনামে চলে এলো, তার কারণ সংবাদ মাধ্যমে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। আজকে তার এ রাজ্যে জোড়া সভা রয়েছে, একেবারে দ্বিতীয় দফার যে নির্বাচন রয়েছে তার প্রচারে আজকে আসবেন এই শহরে। তবে তার আগে ইলেকট্রাল বন্ড নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন সব থেকে বেশি সুবিধা নাকি পেয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, ইডির হাতে যা মামলা রয়েছে তার মাত্র 3% কিন্তু রাজনীতিকদের বিরুদ্ধে, বাকি সব কিন্তু যারা দুর্বৃত্তায়ন করেছে বা যারা বিভিন্ন বেআইনি কাজকর্ম করেছে তাদের বিরুদ্ধে, ব্যবসায়িক সংস্থার বিরুদ্ধে, এমনটাই দাবি করছেন প্রধানমন্ত্রী। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দিই। দেবনারায়ণ সরকার রয়েছেন শতরূপা, চন্দন ঘোষ চৌধুরী এবং গৌতম রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইলেকটোরাল বন্ড বিতর্কে মুখ খুললেন নরেন্দ্র মোদী। দাবি করলেন ইলেকটোরাল বন্ড আছে বলেই টাকা লেনদেনে ট্রেল পাওয়া যাচ্ছে। পাল্টা রাহুল গান্ধীর অভিযোগ এটাই দুনিয়ার সব থেকে বড় তোলাবাজি, আর এর মাস্টারমাইন্ড নরেন্দ্র মোদী। इलेक्टोरल बॉन्ड न होते तो किस व्यवस्था में ताकत है को ढूंढ के निकालते कि पैसा कहां से आया और कहां गया। ये तो इलेक्टोरल बॉन्ड की सक्सेस स्टोरी है। इलेक्टोरल बॉन्ड थे तो आपको ट्रेल मिल रहा है मनी का कि किस कंपनी ने दिया, कैसे दिया, कहां दिया। अब उसमें अच्छा हुआ बुरा हुआ वो विवाद का विषय हो सकता है। मैं ये कभी नहीं कहता हूं निर्णय में कोई कमी नहीं होती है, निर्णय तो चर्चा कर सीखते हैं, सुधारते हैं। इसमें भी सुधार के लिए बहुत संभावना है। अगर आप नाम और तारीख को देखोगे तो आपको पता लगेगा जब उन लोगों ने इलेक्टोरल बॉन्ड दिया है उसी के एकदम बाद उनको या तो कॉन्ट्रैक्ट मिला है या फिर जो सीबीआई का उन पे इंक्वायरी हो रही थी वो हटाई गई। दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन स्कीम है और इसके मास्टरमाइंड नरेंद्र मोदी जी।
আমি আলোচনায় আসবো, শতরূপাদিকে দিয়ে শুরু করবো। শতরূপাদি, প্রধানমন্ত্রী বলছেন ইলেকটোরাল বন্ড না থাকলেই মানি ট্রেলটা বোঝা যেত না। বেশ, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট করে দুটো প্রশ্ন থাকবে। মানি ট্রেল বোঝার এত সহজ উপায় যদি ইলেকটোরাল বন্ড হয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন্দ্র সরকার কেন এমন সওয়াল করলো, যেখানে তারা বলল যে সাধারণ ভোটারদের জানার অধিকারই নেই কোন রাজনৈতিক দল অনুদানে কত টাকা পাচ্ছে? কেন? কারণ মানি ট্রেলটা তো সহজে বোঝা যায়। এবং দ্বিতীয় হচ্ছে যে এই SBI কে চাপ দিয়ে তথ্যটাকে আড়াল করার জন্য টালবাহানাটাই বা কেন করা হলো? SBI কে তো চাপের মুখে কেন ফেললো কেন্দ্র? কুসুমিতা, প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন এবং সেটা নিয়ে তুমি যে আমাকে আলোচনা করতে বলেছো, আমি থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। প্রথমে তো বলি যে প্রধানমন্ত্রী কিন্তু বারবার একটাই কথা বলছেন যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইলেকশনে অসংখ্য অ্যামাউন্ট অফ টাকা ইউটিলাইজ হয় এবং সেই টাকার কোনো হদিশ ইলেকশন কমিশন এখনো অবধি খুঁজে পায় না। যদিও যারা ইলেকশন লড়েছে তারা জানে বা হ্যান্ডেল করেছে, 3 রকম অ্যাকাউন্টসের বই আসে, অনেক রকম লেজার আসে, তেরা চেকস অ্যান্ড ব্যালেন্সেস, কিন্তু হিউজ সোর্স অফ মানি যেটা ইলেকশনের জন্য লাগে সেটা ক্যাশেই মোটামুটি এতদিন ধরে ট্রানজ্যাকশন হতো। ইলেকটোরাল বন্ডস আসার পর যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এর আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে আমরা একটা ট্র্যাক পাচ্ছি যে এত টাকা এই পার্টিকে দেওয়া হয়েছে। তোমার যে প্রশ্ন যে কেন সোর্সটা জানানো হচ্ছে না, সোর্সটা জানানো হচ্ছে নট বিকজ দ্য পার্টি ডাজন্ট ওয়ান্ট ইট, ইট ইজ বিকজ আমি যদি তোমাকে অমুক টাকা দিয়ে থাকি আর সেই টাকা যদি আমি দেবনারায়ণ দাকে না দিতে চাই, তাহলে আমার তোমার প্রতি একটা ফেভারিটিজম, এটা বোঝা যাচ্ছে, যেটা অনেক সময় বড় বিজনেস হাউসেস চায় না। সেটা তারা মানে যেরকম একটা তাদের স্বার্থ কেন সরকার রক্ষা করবে? বাট এটা তো সরকার রক্ষা করার জন্য নয়, এটা একটা কনফিডেন্সিয়ালিটি থাকে। তুমি যদি ডাক্তারের কাছে যাও, দাঁড়িয়ে সওয়াল করছে, বলছে যে কোন রাজনৈতিক দল কত অনুদান পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে, সেটা সাধারণ ভোটারদের জানার কোনো অধিকারই নেই। তাহলে সেক্ষেত্রে কাকে কাট করতে চাইছেন? যারা অনুদান দিয়েছেন তাদের কেন? তাহলে তারা কি সুবিধা পেয়েছে? না, এক সেকেন্ড, সুবিধা পাওয়ার কথা না, সুবিধা আমি এই টেন্ডারের কথাও আসছি। ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো ডাক্তারের কাছে যাও বা তুমি কোনো যদি অন্য এমন লয়ারের কাছে যদি যাও, ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটি বলে একটা কথা আছে, সেটা তো পার্সোনাল লেভেলে, এটা তো দেশের স্বার্থ। আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল যে ধরো কেউ সিপিএমকে এত টাকা, সিপিএমকে যদিও দেয়নি, তারা বিজেপিকে 100 দিয়েছে, কংগ্রেসকে 80 দিয়েছে, তৃণমূলকে দিয়েছে, হয়তো সেটা প্রকাশ করতে চাইছে না। এবং কেন্দ্র সরকার কেন জাস্টিফাই করবে? সে যদি ব্যক্তিগতভাবে কোর্টে দাঁড়িয়ে বলে যে আমি জানাতে চাই না, সেটার একটা আলাদা মানে হয়, কিন্তু কেন্দ্র সরকার বলছে এবং SBI কে সেখানে কোনো বাধ্য করা হচ্ছে, সময় নিয়ে টালবাহানা করছে। কারা বন্ড কিনেছেন এবং রাজনৈতিক দলগুলো যে বন্ড ভাঙাচ্ছে, এই দুটো ইলেকশন কমিশন কিন্তু আলাদা লিস্ট দিয়েছিল। তার কারণটাই হচ্ছে কেন্দ্র সরকার বারবার বাধা দিয়েছে সুপ্রিম কোর্টে, সেটা একেবারে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলা সত্ত্বেও। বরং আমরা একবার দেখে নিই যে নির্বাচনী বন্ড চালু হওয়ার পর আজ অবধি আমরা কি দেখলাম। ভোটে কালো টাকা লেনদেন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে 2018 সালে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলকে চাঁদা দিতে চাইলে কিনতে হতো নির্বাচনী বন্ড। রাজনৈতিক দলগুলি বন্ড ভাঙিয়ে নিলেও কে কত টাকা দিয়েছেন তা জানার অধিকার কারও ছিল না। উল্টে অনুদানকারীর জন্য মিলত 100% কর ছাড়ের সুবিধা। সুপ্রিম কোর্টে সরকার এও বলেছিল রাজনৈতিক দলগুলোর আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারদের কিছুই জানার অধিকার থাকতে পারে না। বন্ডে প্রাপ্ত চাঁদার অঙ্কে গোটা দেশের প্রথম স্থানে রয়েছে বিজেপি। তাদের ভাঁড়ারে ঢুকেছে 6060 কোটি টাকা। বন্ড থেকে টাকা পাওয়ার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। লটারি কিং একাই তাদের দিয়েছে 542 কোটি টাকা। কর্পোরেটদের থেকে টাকা পাওয়ার নিরিখে তৃতীয় স্থানে চলে গেছে প্রায় 5 দশক ধরে দেশ চালানো কংগ্রেস। অন্যদিকে গতকালই আমরা দেখেছি যে প্রিয়াঙ্কা গান্ধী তিনি দাবি করেছেন 38টি কর্পোরেট সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে 2004 কোটি টাকা দান করেছে। বিনিময়ে তারা কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে 3.8 লক্ষ কোটি টাকার প্রকল্প পেয়েছে। এছাড়া দেশের 41টি কর্পোরেট সংস্থা ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রক্ষা পেতে ওই সংস্থাগুলি বিজেপিকে 2592 কোটি টাকা চাঁদা দিয়েছে। তার আরও দাবি 16টি শেল কোম্পানি বিজেপিকে 419 কোটি টাকা নির্বাচনী বন্ডে চাঁদা দিয়েছে।
আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো। চন্দনদা, একেবারে প্রিয়াঙ্কা গান্ধী পরিষ্কার করে পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে আগে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেখেছিলাম, এসবিআই যে তথ্য জমা দিয়েছিল তার ভিত্তিতে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বিজেপি তারা বন্ড হিসাবে পেয়েছে, অনুদান পেয়েছে 6060 কোটি টাকা। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস 1609 কোটি টাকা, কংগ্রেস তৃতীয় স্থানে। তাহলে বন্ডের সুবিধা যদি সব থেকে বেশি বিরোধীরা পেয়ে থাকে, তাহলে হিসেব মতো সব থেকে বেশি টাকা কি করে অনুদান হিসেবে বিজেপির ভাড়ারে জমা পড়ে? না, এটা একদম সত্যি কথা। তুমি যদি একটু বিচার করো এই বন্ডের ব্যাপারে, আজকে বিজেপি বা বিজেপির নেতৃত্ব যেভাবেই ব্যাখ্যা করুক, এটা যদি সুপ্রিম কোর্ট না বলতেন, অর্থাৎ এটা রিভিলেশনের কথা যদি সুপ্রিম কোর্ট না বলতেন এবং আনকনস্টিটিউশনাল কথাটা যদি না বলতেন, তাহলে এটা কিন্তু এই স্তরেই রয়ে যেত, সাধারণ মানুষ জানতে পারতো না। একটা জিনিস পরিষ্কার, সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার আছে এই টাকাগুলো কোথা থেকে আসছে সেটা জানার, কে পেয়েছে, কত পেয়েছে, স্বতন্ত্র। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই দুর্নীতিটাকে আমরা কেন বলছি যে বিগেস্ট স্ক্যাম ইন দি ওয়ার্ল্ড, তার প্রধান কারণ হচ্ছে যে প্রথমত একটা গার্ড করবার চেষ্টা করা হলো, এসবিআইকে প্রেশার করবার চেষ্টা করা হলো, এবং আলটিমেটলি যখন কিছুই করা গেল না তখন রেভিলেশন হলো যে কত টাকা কে পেয়েছে। তাতে দেখা গেল তৃণমূল কংগ্রেস সেকেন্ড হলেও তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 5000 কোটি টাকা বেশি পেয়েছে বিজেপি। এবার এটার কিন্তু 3টে লেয়ার অফ ডিস্ট্রিবিউশন আছে। এই কারাপশনের প্রথমটা, ধরো একজন একটা বিজনেস হাউস যে টাকাটা ইনভেস্ট করেছে, সেই টাকাটা কিন্তু ইনভেস্ট করেছে, আমি তোমাকে বারবার বলছি, তার কারণ তুমি সেকেন্ডারি লেভেলে গিয়ে দেখবে যে তারা কি কি বেনিফিট পেয়েছে। আবার থার্ড লেভেলে তুমি যখন দেখবে ওই যে টাকাটা, সেই টাকার মধ্যে একটা শেল কোম্পানি, কিছু ভুয়ো কোম্পানি, যেগুলো আগামী মানে ক্রমশ প্রকাশ্য, যেখানে প্রমাণ হবে যে একটা বড় ট্যাক্স, এক্স্যাক্টলি একটা বড় ট্যাক্স এভেশন করবার একটা চক্রান্ত চলছে। আলটিমেটলি প্রধানমন্ত্রীর কনসার্নে যদি এই এত বড় ঘটনাটা থাকে বা তারা অ্যাক্ট করে থাকে বিজেপি, দায়বদ্ধতা সম্পূর্ণ, কারণ এটা একটা স্ক্যাম, বেসিক্যালি ইলেকটোরাল বন্ডের নামে একটা স্ক্যামের দায়বদ্ধতা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমরা টাকা নিয়েছি, আমরা একবারও বলিনি যে এই 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 রেভুলেশন করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছেন অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। সুতরাং আনকনস্টিটিউশনাল একটা কাজ যে সরকার করেছে এবং একটা বড় স্ক্যাম এই ভারতবর্ষে, যারা পৃথিবীতে সব থেকে বড় স্ক্যাম হয়েছে। পাশাপাশি আমি একটা জায়গায় শেষ করি, পিএম কেয়ারও কিন্তু বাকি আছে। উই শুড আন্ডারস্ট্যান্ড এটাও কিন্তু আরেকটি স্ক্যাম। একেবারে এখানেই একবার শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই যে বিজেপির ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সর্বাধিক অনুদান পাওয়া নিয়ে গতকাল কি বলেন। 16টি কোম্পানির দেওয়া মাত্র 37% টাকা বিজেপি পেয়েছে, বাকি 63% টাকা পেয়েছে বিরোধীরা। कुल देश में 3000 कंपनियों ने इलेक्टोरल बॉन्ड दिए हैं। 26 कंपनियां ऐसी हैं जिन पर कार्रवाई हुई है, और उनमें से 16 कंपनियां ऐसी थी, छापा जब लगा उस समय बॉन्ड खरीदा, कि ये जो 16 कंपनियों ने बॉन्ड खरीदा उसमें से 37 पैसा अमाउंट बीजेपी को डोनेशन में मिली। 37, 63% बीजेपी के विरोधी पार्टियों को मिली। অঙ্কটা বোঝার চেষ্টা করবো। অর্থনীতিবিদ রয়েছেন আমাদের সঙ্গে দেবনারায়ণ সরকার। দেবনারায়ণ বাবু, পরিষ্কার হিসেব হচ্ছে যে বিজেপির যে ডিক্লারেশন অনুযায়ী 6060 কোটি টাকা পেয়েছে, একেবারে প্রথম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় এবং কংগ্রেস তৃতীয় স্থানে। 47.46% এই অনুদানের পার্সেন্টেজ যদি আমরা ধরি, তাহলে প্রধানমন্ত্রী দাবি করছেন যে যা অনুদান এসেছে তার মাত্র 37% নাকি বিজেপি পেয়েছে, 63% নাকি বাকি বিরোধী দলগুলো পেয়েছে। আমি যদি অ্যাপারেন্টলি শুধু তৃণমূল আর কংগ্রেসকেই ধরি, তাহলে এই দুটো দল যদি 67% পেয়ে থাকে, বিজেপি একা 37% পেয়ে কি করে শীর্ষস্থানে থাকে? শরৎচন্দ্র তার চরিত্রহীন একটা কথা বলেছিল, মিথ্যা পাপ, মিথ্যায় সত্য জড়িয়ে বলার মতো পাপ সংসারে অল্পই আছে। আচ্ছা, আমার একটা কথা, মানুষ একটা ফ্র্যাকশনাল ধরছে, আর তুমি বলছো যাদের প্রায় 50%, 48%-এর মতো পেয়েছে, আর বাকিটা বিরোধীরা পেয়েছে। তাহলে একটা অংশকে বাদ দিয়ে যারা ওরা পেয়েছে তারা সুবিধাগুলো পেয়েছে, তার মানে ওইটাকে আমি ধরা হবে না। 37% ইকুয়াল টু 6060 কোটি টাকার এই হিসেবটা কি হয়? তাই হয় না, কি করে হয়? আমার প্রশ্ন হচ্ছে
সমস্ত হিসাবের মধ্যে কে কতটুকু পেল, অর্থাৎ যে ফেভারিজম, আজকে ওষুধের দাম বাড়ছে, আজকে যে সুবিধাগুলো বিভিন্ন প্রকল্পগুলো দিচ্ছে, রাস্তার প্রকল্পগুলো তারা দিয়েছে, না আমি তো বলছি এগুলো তো পরিষ্কার। এর থেকে বড় স্কাম নির্মলা সীতারমণের স্বামী পরিষ্কার বলেছে, বিশ্বে এত বড় স্কাম হয়নি। উনি এটাকে ঢাকার চেষ্টা করছেন যে এটা কোনো স্কাম নেই, এটাই সব থেকে বড় স্কাম। এর থেকে বড় স্কাম সারা বিশ্বে কখনো হয়। কিন্তু যেখানে পরিসংখ্যান রয়েছে, গৌতম বাবু আমি খুব সংক্ষেপে আসবো, যেখানে পরিসংখ্যান রয়েছে সেখানে কিভাবে এই এত বড় একটা দুর্নীতিকে এভাবে ঢাকা দেওয়া যায়? মানে যেখানে ইলেকশন কমিশন ক্লেম করে পরিষ্কার করে দিয়েছে 47.46% পেয়েছে বিজেপি, সেখানে প্রধানমন্ত্রী দাবি করছেন মোট অনুদানে 37% মাত্র বিজেপি পেয়েছে, আর সব থেকে বেশি বেনিফিটেড বিরোধীরা। প্রধানমন্ত্রী কি বলছেন সেটা বড় কথা নয়, প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা লজ্জার। প্রধানমন্ত্রীর সরকারের প্রাক্তন অর্থমন্ত্রীর স্বামী ইকোনমিস্ট প্রভাকর বলছেন যে এটা বিশ্বের সব থেকে বড় স্ক্যাম, এবং এই যে দুর্নীতি, এই দুর্নীতিতে ঢাকার চেষ্টা করেছেন সুপ্রিম কোর্ট, যেহেতু সেখানে বলেছে অসাংবিধানিক, সেই জন্য তিনি বাধ্য হয়েছেন। আর এসবিআইকে শেষ মুহূর্তে বহু চাপ দিয়েছেন, কিন্তু সেই চাপ দেওয়ার পরও তিনি সেই চাপটাকে আর কার্যকরী করতে পারেননি। এই যে দুর্নীতি, এত বড় দুর্নীতি, এবং পিএম কেয়ারের যে বড় দুর্নীতি আসছে আগামী দিনে, এই দুর্নীতিবাজ একেবারে বিরোধীরা বলছেন যে দুনিয়ার সবচেয়ে বড় দুর্নীতি এই ইলেকটোরাল বন্ড, কিন্তু নরেন্দ্র মোদী তিনি বলছেন যে দুনিয়াতে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে একমাত্র তিনিই লড়াই করছেন। লোকসভা ভোটের মুখে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দুর্নীতির অভিযোগে বিরোধীদের একের পর এক হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে ইডি। তাদের নিরপেক্ষতা নিয়ে জোরালো প্রশ্ন তুলছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের মাত্র 4 দিন আগে এনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইডির পাশে দাঁড়ালেন नरेंद्र मोदी। ईडी ने जितने केसेस किए ना, उसमें से सिर्फ, देश को समझना, सिर्फ 3% ही पॉलिटिकल लोग इन्वॉल्व है जिन पर एक केस हुए हैं। 97% जिनका राजनीति से कोई लेना देना नहीं, ऐसे लोगों है को हुआ है। इसका मतलब ये है कि ईडी सही काम कर रही है, कैश पकड़ा है। আমি শতরূপাদির কাছে এই জায়গায় যাই, তার মানে শতরূপাদি এই 3%-এর মধ্যে পড়েন হচ্ছেন হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো মানুষরা। কিন্তু শরৎচন্দ্র রেড্ডি, ওই দক্ষিণ ভারতের ফার্মা কোম্পানির যিনি মালিক, যিনি অ্যারেস্ট হয়েছিলেন আবগারি দুর্নীতি মামলায়, 5 কোটি টাকা দিয়ে বন্ড কেনেন, রাজসাক্ষী হয়ে যান, তার জামিনের বিরোধিতা করে না ইডি, এবং তারপরে আরও 25 কোটি টাকা তিনি দিয়ে দেন। এনাকে আমরা কোন দলে ফেলবো 97%-এর মধ্যে? সেটা তোমাদের ব্যাপার, তোমরা কাকে কোন দলে ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে 3% অফ all ED arrests are related to political involvements. তো এবার বাকি যারা আছে তারা ইডি বলতে পারবে বেটার, যে ইডি অ্যাকচুয়ালি যখন ধরতে যায়, এটা একটা ফ্যাক্ট যে তারা সমস্ত হোমওয়ার্ক করে যায়। তো যার জন্য ইডি যায় মেনলি বিকজ অফ ফাইন্যান্সিয়াল গন্ডগোল, মিসগিভিংস। তো ইডি নিশ্চয়ই অন্যান্য কারণে ধরেছে। এবার কাকে তোমরা কোন দলে ফেলবে সে দায়িত্ব তো আমার নয়। আমি শুধু এইটুকু বলতে পারি যে ইডি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে ইডি যতগুলো অ্যারেস্ট করেছে তার 1-2% হচ্ছে পলিটিক্যালি যারা পাওয়ারে থেকে যারা গন্ডগোল করে তাদের অন্যায়টা আরো বেশি। তার মধ্যে একেবারেই শুধু বিরোধীরা, আবার সেখানে কিন্তু বিজেপি আছে কিনা সেটা কিন্তু উনি স্পষ্ট করেননি, বা বিজেপি শাসিত রাজ্যের কোনো নেতা মন্ত্রী আছেন কিনা সেটা উনি স্পষ্ট করেননি। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসি, সত্যি তো বিরোধীরা সব দিক থেকে বেনিফিটেড। প্রথমত 67% অনুদানের অংশ কিন্তু সব থেকে বেশি বিরোধীরাই পেয়েছে। ইডি তল্লাশি চালাচ্ছে, সুবিধা পাচ্ছে বিরোধীরা। শুধু তাই নয়, যদি রবার্ট ভদ্রার কথাই ধরি, বা ডিএলএফ এর জমি কেলেঙ্কারি, 170 কোটি টাকার বন্ড কিনে সেখানেও তো ক্লিনচিট হয়ে গিয়েছে, হরিয়ানা সরকার আর তো মুখ খোলে না। তাহলে সত্যি তো সুবিধা তো বিরোধীরাই পায়। দেখো, একটা কথা বলি তোমাকে, গত নির্বাচনে 2019-এ নরেন্দ্র মোদীজি বিপুল ক্ষমতায় এসছেন, বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় এসছেন। টোটাল ভোটের পার্সেন্টাইল ছিল 33%। তাহলে তুমি হিসেবটা করো, প্রধানমন্ত্রী খুব ইজিলি বলে দিচ্ছেন উল্টো দিকে 67% তো স্প্লিট। সেটা তো কোনো একটি নির্দিষ্ট দল না, ভারতবর্ষের সব দল মিলে। আর একদিকে বিজেপি, উনি এই ওজনটা করলেন না, একদিকে একটি দল, এবং সেই দল বারবার দেখা যাচ্ছে কতিপয় ক্রনি ক্যাপিটালিস্টদের নিয়ে 3%-এর বেশি উঠবে কেন? 3%-এর বেশি ওঠার কারণই তো নেই। তার কারণ পুরো মানিটাই তো কনসেন্ট্রেট করছে 5 থেকে 7টা কোম্পানি।
টোটাল কোম্পানি হচ্ছে 22টা, এই 22টা কোম্পানি যদি কনসেন্ট্রেট করে 3%ই থাকবে। তোমার একটা কথা তুমি পরিষ্কারভাবে বোঝো, এই 3% হয়তো অনেক বাড়তো যদি হেমন্ত বিশ্ব শর্মাকে উনি এর মধ্যে রাখতেন, যদি রমেশ পরিয়ালকে এর মধ্যে রাখতেন, নারায়ণ রানে, ইউদিরিয়াপ্পা, রেড্ডি ব্রাদার্সকে এর মধ্যে রাখতেন। আমি তো আপনাকে জাতীয় রাজনীতির ক্ষেত্রে শুধু দুজনের নাম বলেছি, আপনি এই রাজ্যের ক্ষেত্রে ভাবুন ইডি কতজনকে অ্যারেস্ট করেছে, মানে তারাও তো সেই 3% মধ্যেই পড়ে। তুমি 3% বেঁধে রাখতে চাইলে 3%ই বেঁধে রাখবে, কিন্তু যদি 3%-এর বাইরে যাও তাহলে বিজেপিকে গেট খুলে দিতে হবে এবং বিজেপির নেতাদের বাড়ি বাড়িতে গিয়ে বা বিজেপির নেতাদের বিভিন্ন কোম্পানিতে তাদের একেবারে, এবং এই বিরোধীরা যখন তারা দুর্নীতি করেছেন সেই অভিযোগে অভিযুক্ত এবং তারা যখন বিজেপিতে চলে আসছে তাদের পাপ কিন্তু ধুয়ে যাচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন?